নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটি আমি শোনাবো নাম ফার্স্ট ক্লাস ভূত। লেখক প্রমোদ চৌধুরী। গল্প পাঠে আমি সাধন ঘোষ। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবই এক ছাঁচে ঢালা। সব স্কুলেই তেরে শিক্ষা দেয়, কিন্তু দুঃখের বিষয় কেউই শিক্ষিত হয় না। আর যদি কেউ হয় তা নিজ গুণে, শিক্ষা বা শিক্ষকের গুণে নয়। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার হতে। আমরা আসবার মাস তিনের পরে হঠাৎ সারদা দাদা এসে উপস্থিত আমাদের অতিথি হয়ে। সারদা দাদা কী হিসাবে আমার দাদা হতেন তা আমি জানি না, কিন্তু তিনি আমাদের জ্ঞাতীয় নন, কুটুম্বও নন, গ্রাম সম্বন্ধে ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামে নয়। দেশ তার যেখানেই হোক না কেন সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেখানে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সে সম্পর্ক যে কী তাও কেউ জানত না, কিন্তু এর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন, আর সব জায়গাতেই আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, আর তার উপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূর সম্পর্কের শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা তিনি কারুর কাছ থেকেই চাইতেন না। তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয় ছিলেন, আবশ্যক হলে তার কাছ থেকে টাকা পেতেন তিনি। সে মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল, তার সন্তানাদি কিচ্ছু ছিল না। তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হল। যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটাবো যাবে। আর স্কুলের সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতাম না, কারণ সেখানের কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেয়াত জলও। সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দেদার গল্প বলতেন। জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার 16 আনাই কিন্তু মিথ্যে। কিন্তু তাতে আমরা ভড়কাইনি, কেননা মিথ্যা কথা আদালতে চলে না, কিন্তু গল্পে দিবারাত্র চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন, তবে সে কথা আমার মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে পারতেন না, মানে ভয় পেতেন আর কি। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালাকে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলেন, পাছে মা সারদা দাদাকে বিদেয় করে দেন। এই ভয়ে মার কাছে এই গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতাম না। তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই। রাস্তার আলো, পথের ধারে শুধু বাড়ি, জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকে। কলকাতার আলো যতটা না থাক, হল্লা দেদার আছে, অত হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলুম, আপনি তো শুধু পাড়া গেয়ে ভূতের গল্প করেন, আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদাদা উত্তর করলেন, দেখব কোত্থেকে? সাহেবরা তো আর এদেশে মরে না, না মরলে
তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয়, যাতে হাজারো হাজারো দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তবে এত গোরস্থানে কারা পোতা আছে? সব ফিরিঙ্গি, সব। তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি। আমরা বলো কেন? এদেশে তারা গাছেও থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না। তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়, আর ফিরিঙ্গি ভূতেরা সেকেন্ড ক্লাস গাড়িতে। তবে একবার একজনের সাথে দেখা হয়েছিল, তার বলবার কথা নয়, আজও মনে হলে কান্না পায়। আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই। সারদাদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা বলছি শোন, কিন্তু এই গল্পে যেন আর কাউকে বলো না। আমরা বললাম কেন? সারদাদা বললেন, কি জানি, আবার যদি মানহানির মামলায় পড়ে যাই। মরা লোকেরাও মানহানি করলে নাকি জরিমানা হয়, জেলও হয়। আমার জেল খাটতে ইচ্ছে নেই। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছি। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে। তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়ল, এই মনে করে যে পরের স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকব। গাড়ি তো ছাড়লই, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো। ছাড়া 6.5 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ কুকলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে, আর সে বিলেতি মদ। সে ঘরে ঢুকেই বললে, কালা আদমি নিচু যাও। আমার তখন ভয়ে নাড়ি ছেড়ে গিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর হুজুর আভি किस तरह नीचू जाएगा, दूसरा स्टेशन में उतर जाएंगे। তিনি বললেন, ও नहीं हो सकता, तुम्हारा कपड़ा बहुत मैला और तुम्हारा देहो में बहुत बदबू। गुसल खाना में जाके तुम्हारा कपड़ा उतार के गुसल करो और भी बैठ रहो। हम चला जाने से तुम गुसल खाना से निकले हो गए। हम जो बोलता अभी करो, जनता हम रेल को बड़ा साहेब है। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই পড়লুম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রে স্নান করলুম। অমনি একটা দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে কোথায় যে নিয়ে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম। আর সাহেব তার কামরায় হুটুহুটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, হুন্ডু প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে গালিগালাজ হজম করলাম। প্রায় ঘন্টাখানেক, তা ঘন্টাখানেক ঠিক এইভাবেই কেটে গেল। আমি ভিজে গায়ে হিহি করে কাঁপছি, সর্বাঙ্গে একটুকু কাপড় নেই। পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন ও লাফাচ্ছেন। মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামল। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খুলবার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরে টু শব্দ নেই। তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলাম। ও সর্বনাশ! বড় সাহেব স্নানের ঘরের দুয়ারের ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছে। আমি সেই অন্ধকার কূপের ভিতর আটকে থাকলাম। 7 ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছলো, আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি বলে চিৎকার করতে লাগলো। তারপর একজন কুলি এসে ছিটকানি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল। শেষটায় স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেই হ্যাঁ চোর হ্যাঁ বলেই কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে
মারতে মারতে আধঘরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল। স্টেশন বাবু বললেন, শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে, যদি কোনো মেম সাহেব হঠাৎ এসে সেই উলঙ্গ মূর্তি দেখে মুচ্ছা যান তাহলে আমার চাকরি চলে যাবে। একজন যাত্রী আমার প্রতি শাড়ি দিলেন। সেই শাড়িখানা পরে আমি স্টেশন বাবুকে সব কথা খুলে বলল। তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলা। তাছাড়া এই ট্রেনে কোনো সাহেব আসেও নি, কোথাও নেমেও যায়নি। এখন বুঝলাম যার হাতে আমি নাস্তানুবোধ হয়েছি সে সাহেব নয়, সাহেব ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও প্রথম এক পত্তল মার হলো। তারপর দারোগাবাবু জেরা, যা ঘটেছিল সব তাকেও বলল। তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন, কেননা তিনিও একটি পেত্নীর হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন। তারপর দিনই দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলেন। আমার অপরাধ নাকি গুরুতর, আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই। হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কারণ তিনি ছিলেন ঘোর থিওজেফিস্ট। তিনি ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। ভগবান ও ভূত এই দুয়ের অস্তিত্ব যে বেআইন, অজ্ঞতা তিনি আমাকে 1 মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে গাঁজা খাও তো খেও, কিন্তু গাঁজায় দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চলো না, বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাসে তো নয়। আমি বললুম, হুজুর গাঁজা আমি খাই নে। তিনি বললেন, গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিল, নইলে তোমাকে দায়রা সোপর্দ করত। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে, এদের তুলনায় পাড়া গিয়ে ভূতেরা ঢের বেশি সভ্য। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।